বলবো না তুই অল্টারনেটিভই আঁকবি। আমি এরকম আঁকলাম ভাই এখন সময় বাঁচানোর জন্য। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হলো। ক্লিয়ার বোঝা গেছে? এই প্রোডাক্টটা আমি পেয়েছি। কেন কি জন্য পেয়েছি আসছি সেখানে। এবারে এই প্রোডাক্টটা ভাই, এই দিকের প্রোডাক্টটা তোর অন্যদিকে একটা অ্যারো আছে যেখানে ভাই ব্রোমিন আর CS2 দিয়েছিলাম, সেখানে আমি কী কী প্রোডাক্ট পাবো দেখ। ফেনলের রেসপেক্টে আমি ব্রোমিন একবার পাবো হচ্ছে অর্থতে, আরেকটা প্রোডাক্ট কী পাবো ফেনলের রেসপেক্টে ব্রোমিন একবার পাবো হচ্ছে প্যারাতে, কারণ ফেনল হচ্ছে আমার অর্থ প্যারা ডাইরেক্ট গ্রুপ। তাহলে কী কী পেলাম, দুখানা প্রোডাক্ট পাবো। একটা হচ্ছে ফেনলের রেসপেক্টে অর্থ পজিশনে একটা ব্রোমিন, এটা একখানা প্রোডাক্ট হলো। আরেকটা প্রোডাক্ট হবে হচ্ছে ফেনলের রেসপেক্টে প্যারা পজিশনে একটা ব্রোমিন। ঠিক আছে, তাহলে দুখানা প্রোডাক্ট পেলাম। ফেনলের রেসপেক্টে অর্থ পজিশনে একটা ব্রোমিন, এটা একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট আমি কী পেলাম ফেনলের রেসপেক্টে প্যারা পজিশনে একটা ব্রোমিন। এই দুখানা প্রোডাক্ট আমি পেলাম, তুই আঁকলি খাতার মধ্যে। ঠিক আছে, দুখানা প্রোডাক্টের মধ্যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে বলতো? প্যারাকটা হচ্ছে আমার মেজর, অর্থটা হচ্ছে আমার মাইনর। সেম খেলা আমি হ্যালো এরিনেও খেলেছিলাম। তাহলে আমার কোনটা হলো ভাই অর্থ প্রোডাক্টটা এই মুহূর্তে যেটা পেয়েছি দুখানার মধ্যে, অর্থ প্রোডাক্টটা হচ্ছে আমার মেজর, সরি মাইনর, আর প্যারা প্রোডাক্টটা হলো আমার কি মেজর। এত কি ক্লিয়ার? তাহলে দুখানা প্রোডাক্ট আমি পেলাম। তোকে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে যে ব্রোমিন আর CS2 দেওয়ার পরে মেজরটার ছবি আঁকতে, যখন আঁকবি মেজরটা। ঠিক আছে, বুঝলি? তাহলে মেজর কোনটা আছে মাইনর কোনটা আছে তোর বোঝা গেছে। আচ্ছা তুই বলতো ওটার নাম কী হবে? ওই যে রাইট সাইডে রেখেছে ওটার নাম কী হবে ভাব ওটা। এক্স্যাক্টলি 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক বলেছি একদম। ফেনলের রেসপেক্টে আমার ওখানে কী ছিল ভাই 2, 4 আর 6 নাম্বার পজিশনে তিনখানা ব্রোমো লেগে আছে। এটা 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6। তাহলে এটা আমার কি মলিকুলটার নাম তুই লিখে রাখবি 2,4,6 ড্যাশ ট্রাইব্রোমোফেনল। ওই যে মলিকুলটা পেলাম ওটার নাম কি 2,4,6 ড্যাশ ট্রাইব্রোমোফেনল। ওই যে মলিকুলটা পেলাম। তাহলে ব্রোমিন ওয়াটার দিলে আমার প্রোডাক্ট হবে হচ্ছে এটা, আর ব্রোমিন CS2 দিলে প্রোডাক্ট হচ্ছে আমার অর্থ আর প্যারা। মেজরটা হচ্ছে আমার প্যারা প্রোডাক্টটা আঁকলাম দুখানা। ওই যে ভাই 2,4,6 ট্রাইব্রোমোফেনল পেয়েছি, ওই রিয়াকশনের একটা অবজারভেশন আছে, ওটা হচ্ছে হোয়াইট কালারের প্রেসিপিটেট। লিখে রাখ হোয়াইট কালার প্রেসিপিটেট, বা হোয়াইট কালার লিখে রাখ তাহলেই হবে, প্রেসিপিটেট না লিখলেও চলবে, হোয়াইট কালার লিখে রাখ। এই যে প্রোডাক্টটা পেলাম ওটা হচ্ছে আমার হোয়াইট কালার। ওকে চল, তাহলে এই হচ্ছে আমার ভাই রিয়াকশন। এখন কেন এরকম হলো চল দেখি বেসিক্যালি কেন হয়েছে। তার মধ্যে ভাই দুখানা রিজন দেখবো। একটা রিজন আমার পরীক্ষাতে লাগবে, আরেকটা তোর বইতে বলেনি, এটা আমি জেনে রাখবো। ঠিক আছে, প্রথমে আমি তোকে সেই রিজনটা বলবো যেটা ভাই আমার বইয়ের মধ্যে লেখা নেই, যেটা পরীক্ষা লিখলে তুই নাম্বার নাও পেতে পারিস, কিন্তু যেটা অরিজিনাল রিজন। দেখ ওয়াটার ভাই আমার বেশি পোলার, আমি আগে তোকে দেখাচ্ছি এই পার্টটা। ওয়াটার আমার বেশি পোলার, তার মানে ভাই আমি বলতে পারি, আর ধর আমার মিডিয়ামের মধ্যে গেছে বিআর আছে। নর্মালি তো ভাই ব্রোমিন আমার নন পোলার মলিকুল, কারণ ভাই দুজনেই ভাই ব্রোমিন, তাহলে কে কার থেকে টানবে, কেউ কার থেকে টানতে পারছে না। তাহলে নর্মাল সিচুয়েশনে বিআরটা হচ্ছে নন পোলার, আর ওয়াটার তো পোলার আছেই। এইবারে ওয়াটার যেহেতু আমার পোলার, তাহলে কোনো একটা সিচুয়েশনে ধর আমার ব্রোমিন আর ওয়াটার এরকম পাশাপাশি আছে, অবশ্যই থাকবে। ওয়াটারের মধ্যে ভাই হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ দেখ আমার আছে, আর অক্সিজেনের মাথায় আমার মাইনাস চার্জ আছে। তাহলে আমি বলতে পারি দেখ এই যে পোলার সলভেন্ট যেটা আমার আছে ওয়াটার, এখানে সলভেন্টটার মধ্যে দেখ একটা সাইডে আমার প্লাস চার্জ ঘেসে আছে, আরেকটা সাইড দেখ আমার মাইনাস চার্জ ঘেসে আছে। আমি বলতে পারি এই রিজনটা আমি পরীক্ষার সময় লিখবো না, বুঝতে পেরেছিস? তাহলে দেখ এবারে যেহেতু এর মধ্যে আমার প্লাস চার্জ ঘেসে আছে একটা দিকে, আর এটা হচ্ছে আমার বিআর2 মলিকিউল। বিআর2 মলিকিউল মানে কি ক্লাস 11 কি পড়তাম অ্যাক্সিয়াল ওভারল্যাপ, এগুলো সব সিগমা বন্ড। তার মানে ধর বিআর2 মলিকিউল মানে ইলেকট্রন ক্লাউড আমার এইভাবে ছড়িয়ে আছে, দুখানা বিআরের ইলেকট্রন ক্লাউড এইভাবে ছড়িয়ে আছে। গুগলে সার্চ করবি দেখবি ইলেকট্রন ক্লাউডের ছবি এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড এ ছড়িয়ে আছে। এইবারে কোনো একটা ইনস্ট্যান্টে যেহেতু আমার একটা প্লাস চার্জ আর এগুলো ইলেকট্রন ক্লাউড, তার মানে মাইনাস চার্জ, দেখি এই প্লাসটা আমার মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। তার মানে আমার কী হবে বলতো এই ইলেকট্রন ক্লাউডটার সাথে ডিফিউজ হবে। ডিফিউজ হবে মানে কি ক্লাউডটার ম্যাক্সিমাম ডেন্সিটি আমার এদিকে শিফট করবে, আর মিনিমাম ডেন্সিটি আমার এরকম থাকবে। এইসব ছবি আমি ক্লাস 11 দেখি ফাজানসুল পড়ার সময় করতাম। ঠিক আছে, তার মানে এইসব এবার আর ক্লাউডটা আমি আঁকছি না। তাহলে বুঝলাম ওই যে H প্লাসের যে পোলটা ছিল পজিটিভ পোলটা ওয়াটার মলিকুলের, সে আমার কি করছে ব্রোমিনের নেগেটিভ ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানবে, স্বাভাবিকভাবে এটা আমার হতেই থাকবে। তার ফলে আমি দেখ বলতে পারি এই বিআর2 মলিকুলার ইলেকট্রন ক্লাউড একটা বিআরের দিকে দেখ চলে যাবে, সিম্পলভাবে একটা বিআরের দিকে দেখ আমার ঘেসে চলে গেছে। তাহলে একটা বিআরের দিকে ঘেসে চলে গেছে মানে কি বলতো দেখ এই যে মাঝখানে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো আমার দেখ একটা বিআরের দিকে ঘেসে গেছে। যদি একটা বিআরের দিকে ঘেসে যায় তাহলে আমার দেখ এইটা হয়ে যাবে বিআর মাইনাস, আর এটা হয়ে যাবে বলতে কি বিআর প্লাস, বুঝতে পেরেছিস? এটা হয়ে যাবে বিআর প্লাস আর ওটা হয়ে যাবে বিআর মাইনাস। এই বিআর মাইনাসটা আমার ওয়াটারের সাথে ইনভলভ হয়ে গেল, আর আমার মিডিয়ামের মধ্যে বিআর প্লাস ফর্ম হলো। তো বিআর প্লাস মানে কি, বিআর প্লাস মানে আমার ইলেকট্রোফাইল, বিআর প্লাস মানে আমার ইলেকট্রোফাইল। তাহলে মিডিয়ামের মধ্যে আমার প্রচুর ইলেকট্রোফাইল ফর্ম হলো। আর দেখ ফেনলে অক্সিজেনের লোন পেয়ার তলে রিংকে ইলেকট্রন দিয়েই রেখেছে, তাহলে রিংটা আমার হাইলি অ্যাক্টিভেটেড ইলেকট্রোফাইলকে অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে রিংয়ের মধ্যেও ইলেকট্রন অনেক বেশি আছে, অর্থপ্যারায় যেহেতু মাইনাস চার্জ আছে, আর ভাই ইলেকট্রোফাইল আমার প্রচুর প্রচুর ফর্ম হয়েছে। তাহলে আমার কী হবে বলতো ওই জন্য দুখানা অর্থ একটা প্যারা সব করাতে আমার বিআর প্লাসটাই লেগে গেছে, বোঝা গেছে?
এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিজনটা, বুঝতে পেরেছিস? সেটা আমার রিজন বুঝলাম কেন আমার ভাই বিআর প্লাস গিয়ে দুখানা অর্থে একটা প্যারা সব কথাই লেগেছে। তার কারণ রিং আমার হাইলি অ্যাক্টিভেটেড হয়ে আছে, প্লাস মিডিয়ামের মধ্যে প্রচুর প্রচুর বিআর প্লাসও ফর্ম হয়ে গেছে। কীভাবে ফর্ম হলো? তার রিজন হচ্ছে আমার ভাই মোর পোলার ওয়াটার এখানে বিআরকে টেনেছিল, বিআর মাইনাস আমার এদিকে চলে গেছে আর বিআর প্লাস আমার ফর্ম হয়েছে। এটা আমার হচ্ছে একটা রিজন যার জন্য 2,4,6 ট্রাইব্রোফেনল প্রতিটা পজিশনে গিয়ে লেগেছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখি এই সিচুয়েশনটা, এই সিচুয়েশন আমার কেন একখানা হলো? তার কারণ দেখ এখানে রিং আমার অ্যাক্টিভেটেড, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু দেখ কার্বন ডাইসালফাইড তো আমার আর ওরকম পোলার নয়, ও তো আর অতটা টানতে পারবে না। ও যদি অতটা টানতে না পারে তার মানে আমার এখানে কী বলতো বিআর প্লাস ডেভেলপ করবে, কিন্তু অ্যামাউন্টটা আমার কম হবে। এখানে আমার যেমন এইচ প্লাস আগে থেকেই টেনে নিয়েছিল বিআরের ইলেকট্রন ক্লাউডকে, এখানে তো কার্বন ডাইসালফাইড আমার হচ্ছে ভাই নন পোলার, অলমোস্ট লেস পোলার বা নন পোলার লিখেছিলাম ওই জন্য। তো যারা ভাই লেস পোলার হয় তারা তো আর এরকম টানতে পারবে না, তাহলে যদি টানতে না পারে তাহলে ভাই বিআর প্লাস আমি কম কম পাবো। যদি কম কম পাই তাহলে আমার ভাই দুখানা অর্থে একটা প্যারা আর লাগতে পারবে না, অর্থতে লাগবে আর প্যারাতে লাগবে। তার মধ্যে আমার ভাই অর্থটা হবে হচ্ছে মাইনর, প্যারাটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, বোঝা গেছে? তাহলে মোর পোলার আর লেস পোলার এইভাবে পুরো জিনিসটাকে পোলারাইজ করে খেলাটা খেলবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল রিজন। এইবারে আমি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য কী পাবো? দেখ পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমি কী লিখতে হবে, চল দেখ। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমি লিখছি হচ্ছে এই রিজনটা, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়াল রিজন ছিল। এটা একটা ফ্যাক্টর বলতে পারি, এটা হচ্ছে হাইলি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমার ইলেকট্রোফাইলের অ্যাসপেক্টটা আমি দেখলাম, এতক্ষণ যে ফ্যাক্টরটা দেখলাম আমি দেখ ইলেকট্রোফাইল জেনারেশনের রেসপেক্টে দেখেছি, ঠিক আছে? তাহলে দুখানা কেসেই ধর আমি ভাবলাম কি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি সেম সেম আর ইলেকট্রোফাইল একটাই বেশি একটা কম, সেই সূত্রে আমি এটা বুঝেছি। এতদিন বোঝা গেছে সবার? ক্লিয়ার? সেকেন্ড ফ্যাক্টর যেটা আমি পরীক্ষার সময় লিখবো, দেখ কোন ফ্যাক্টর বলছি। দেখ ভাই ওয়াটার আছে, তো মিডিয়ামে তো ওয়াটার আছে, ফেনলও আছে। এইবারে আমি এটা ভাবতেই পারি এরকম সিনারিও, হ্যাঁ ভাই এটা হবে। এ দেখ এইচের মাথায় প্লাস চার্জ ছিল, যদি বোর্ডে এখন অব্দি এই কোশ্চেন জিজ্ঞেস করে, তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এই যে ভাই এইচের মাথায় প্লাস চার্জ ছিল, অক্সিজেনের মাথায় দেখ মাইনাস চার্জ ছিল, এরকম ছিল ভাই, ঠিক আছে? দেখ ফিনলে যখন আমার ভাই এটাকে দিয়েছি, তুই দেখ এই সিনারিও আছে, ফেনলের পাশে ওয়াটার, আচ্ছা ওয়াটার আমি এইভাবে আঁকতে পারি, ওয়াটার আমি এইভাবেও আঁকতে পারি। এইচের মাথায় প্লাস, এইচের মাথায় প্লাস, অক্সিজেন আমার দেখ লোন পেয়ার কাকে দিচ্ছে, রিংয়ের মধ্যে দিচ্ছে, আর অক্সিজেনের মাথায় মাইনাস, এইভাবে আঁকতে পারি। কোথায় কী হচ্ছে চল দেখি কোথায় কী হচ্ছে। আবার আমি চাইলে ভাই ওয়াটার মলিকুলকে এইভাবেও ঘুরিয়ে আঁকতে পারি, এটা তোর আঁকার দরকার নেই, তুই ভালো করে দেখ। আমি এটার এক্সপ্রেশন পাঠিয়ে দেবো। এইচের মাথায় এখানে আছে হচ্ছে ভাই প্লাস, এইচের মাথায় প্লাস, ওয়াটার মলিকুল চারপাশে ঘিরে রেখেছে, আর অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস। যখন ফেনলের আশেপাশে ওয়াটার আছে, যেহেতু আমার ওয়াটার হাইলি পোলার, এখানে দেখ অনেকগুলো সিচুয়েশন অ্যারাইজ করছে। কোন কোন সিচুয়েশন? এইচকে এখানে তো ভাই ফেনলের রেজোনেন্স তো হবে, রেজোনেন্স আগের দিন দেখেছিলাম। রেজোনেন্স হওয়ার পরে কার মাথায় কোন চার্জ হতো বলতো? ওইচ বন্ডে কার মাথায় কোন চার্জ হতো রেজোনেন্স হওয়ার পরে? অক্সিজেনের মাথায় মাইনাস আর হাইড্রোজেনের মাথায় প্লাস, নাকি? ওইয়ের মাথায় প্লাস আর হাইড্রোজেনের মাথায়, হাইড্রোজেনের মাথায় কিছু হতো না ভাই, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হতো, ইলেকট্রন ডোনেট করতো, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, ঠিক আছে? আচ্ছা এত ক্লিয়ার তো সবার? এ দেখ এই যখন সিচুয়েশনটা তো অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এটা হয়ে গেল ডাবল বন্ড, এটা হয়ে গেল মাইনাস চার্জ, এটা এরকম হয়ে গেল ভাই, এটাও তো দেখ। এইবারে দেখ এই রেজোনেন্সটাকে স্টেবল করার জন্য আরও একটা ফ্যাক্টরও আছে। কোন ফ্যাক্টর? যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, এই জন্য এই কোশ্চেন বোর্ডে সাধারণত আসে না। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এটাকে স্টেবল করে কে আরেকটা সিনারিও, দেখ এই প্লাসগুলোকে ভাই অন্য যে অক্সিজেনের মাইনাস আছে এগুলো আমার সব স্টেবল করতে করতে যায়, এখন দেখ স্টেবল করছে, বুঝতে পারছিস? রেজোনেটিং চার্জ আমার আরও বেশি স্টেবল হলো, বোঝা গেল? অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হচ্ছে ভাই এই প্লাসগুলোকে স্টেবল করছে কে? এই অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জগুলো, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে কেন হলো? তুই বলতে পারিস ভাই কেন অক্সিজেনের প্লাসকে হাইড্রোজেনের প্লাস চার্জ রিপেল কেন করলো না? দেখ তার কারণ হচ্ছে ভাই, মনে আছে একটা জিনিস বলেছিলাম, কেমিস্ট্রিতে যখনই কোনো বন্টন ফর্ম হয় আমার তিনখানা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ইওএস প্রিন্সিপাল, এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি। ইওএস প্রিন্সিপাল এগুলো আমি পরীক্ষার সময় লিখবো না। এনার্জি ওভারল্যাপ, সিমেট্রি, দেখ যেহেতু ভাই এও অক্সিজেন এটাও অক্সিজেন, এই জন্য ভাই এদের মধ্যে ইন্টারাকশনটা অনেক বেশি স্ট্রং হবে, কার থেকে? অক্সিজেন হাইড্রোজেনের থেকে, বুঝতে পারলি? এই জন্য আমার এখানে ভাই অক্সিজেনের মাথায় থাকা প্লাস চার্জকে কে স্টেবল করলো? অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ, বুঝলি? তাহলে ভাই এই অক্সিজেন মানে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারকে আমার আরও বেশি স্টেবল করলো ওয়াটারের অক্সিজেনের মাইনাস চার্জ। যদি স্টেবল করে, এতদিন বোঝা গেছে? তাহলে ভাই স্টেবল করেছে, তাহলে এই যদি স্টেবল করে তার মানে দেখ এখানে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার মানে আরও স্টেবল হয়েছে। আরও স্টেবল মানে কি? এই অর্থতে আরও বেশি মাইনাস, প্যারাতে আরও বেশি মাইনাস, বোঝা গেছে?
তাহলে ভাই এই আমার বিআর প্লাসকে তো আমি দেখলামই বিআর প্লাস ডেভেলপ হয়েছিল, আর অর্থপ্যারায় মাইনাস আমার আরও বেশি বেশি হচ্ছে, কারণ কি রেজোনেটিক স্ট্রাকচারটা আমার আরও এক ধাপ এগিয়ে বেশি স্টেবল হচ্ছে, বোঝা গেল? তাহলে ফেনলের রেজোনেটিক স্ট্রাকচার ওয়াটারের মধ্যে আরও বেশি স্টেবল। তার কারণ কি ভাই, এই যে এইগুলো হয়েছে, এগুলোকে কি বলে? সলভেশন বলে, কিন্তু আমার তো লাগবে না এগুলো, বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে ভাই অক্সিজেনের মাথায় থাকা প্লাস চার্জকে কে স্টেবল করলো? ওয়াটারের মাইনাস এন্ডগুলো। তাহলে ভাই ফেনলের রেজোনেটিক স্ট্রাকচার আরও বেশি স্টেবল, তার মানে কি অর্থয়ে মাইনাস প্যারায় মাইনাস আরও বেশি বেশি করে ডেভেলপ করেছে, আর বিআর প্লাস তো আমার ছিলই, ওরা ভাই কি এখানে লেগে যাবে। এই পুরো ঘটনাটাকে তোর বইয়ের মধ্যে তো অনেক বইতে লেখাইনি, একটা স্কুলে একবার কোশ্চেন করেছিল, এটাকে পুরোটাকে কি বলেছে বলতো? ফেনল অনেক বেশি পোলারাইজ হয়ে গেছে। পোলারাইজ মানে কি ভাই, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ বেশি বেশি ডেভেলপ হবে, আর এইগুলোতে মাইনাস চার্জ বেশি বেশি ডেভেলপ হবে, বুঝতে পারলি? এটা তোর বইয়ের মধ্যে লেখা আছে এরকম, যে ফেনল আমার অনেক বেশি পোলারাইজ হয়ে গেছে, বুঝলি? ফেনল বেশি পোলারাইজ হয়ে গেছে, ওই জন্য ভাই ও বিআর প্লাসকে বেশি অ্যাট্রাক্ট করবে আর 2,4,6 ট্রাইব্রোমোফেনল বানাবে। রিজনটা তুই বুঝতে পেরেছিস কে কাকে কোথা থেকে স্টেবল করেছে? এই স্টেবিলাইজেশন ফ্যাক্টর আমি কোনোদিনও পড়িও নি, প্রথমবার এরকম দেখলাম রেজোনেটিক স্ট্রাকচারকে স্টেবল করছে, তো সিলেবাসে নেই এগুলো, বুঝেছি? এটা রেজোনেটিক স্ট্রাকচার সলভেন্টের স্টেবিলিটি। দেখ এই যে সিনারিও দেখলাম, এটা আমার সিএস2 তো হবেই না, কারণ সিএস2 কারোর মাথায় কোনো চার্জই নেই, বুঝতে পেরেছিস? তাহলে দেখ ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার ওই নর্মাল যেরকম স্টেবল, সেটা তো আমার এখানেও ছিল ওখানেও ছিল, এখানে এক ধাপে গিয়ে আরও এই ফ্যাক্টরটা আরও বেশি স্টেবল করেছে। এখানে তো আমার এসব কিছু নেই, কারণ সিএস2 নন পোলার, এখানে আর কে কাকে স্টেবল করছে? ওই জন্য ভাই নর্মাল অর্থ যেরকম মাইনাস হতো, প্যারা যেরকম মাইনাস হতো তাই হবে, ওই জন্য অর্থ প্যারায় বিআর প্লাস আলাদা আলাদা করে রাখছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার রিজন। ক্লিয়ার? কোশ্চেনটা লিখে রাখতে পারিস চাইলে, অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোশ্চেন লিখে রাখতে পারিস। কী কোশ্চেন লিখবি? ফেনল ফর্মস ডিফারেন্ট হ্যালোজিনেটেড প্রোডাক্ট, ফেনল ফর্মস ডিফারেন্ট হ্যালোজিনেটেড প্রোডাক্ট in less and more polar solvent, in less and more polar solvent, ঠিক আছে? চল তাহলে ভাই এটা অ্যান্সার আমি লিখে রাখবি, আমি পাঠিয়ে দেবো, অ্যান্সার আমি আজকেই পাঠিয়ে দেবো। ক্লিয়ার? চল পরেরটা দেখ। ব্রুমিনেশন যেভাবে করলাম লিখে রাখ, জাস্ট লেখ ক্লোরিনেশন, নোটবল লেখা রাখ, ক্লোরিনেশন অলসো গিভ সেম প্রোডাক্ট, ক্লোরিনেশন আমি সেম প্রোডাক্টই পাবো। তাহলে ফেনলের মধ্যে Cl2 ওয়াটার দিলে কি প্রোডাক্ট পাবো ভাই? ব্রোমিন পাবো না ভাই, ওটা তো আমি বুঝতে পারি, সেম প্রোডাক্ট মানে কি সেম টাইপের প্রোডাক্ট, 2,4,6 ট্রাইক্লোরোফেনল পাবো, ঠিক আছে? যদি আমি ভাই ফেনলের মধ্যে Cl2 আর ওয়াটার দিই, ব্রোমিন তো আমার লাগতে পারে না ভাই, লাগবে 3খানা ক্লোরিন, ঠিক আছে? নাম কি হবে? 2,4,6 ট্রাইক্লোরোফেনল, ওটারও কালার হোয়াইট প্রোডাক্ট, ঠিক আছে? আর যদি আমি ভাই Cl2 আর CS2 দিই, কী পাবো? ওই অর্থপ্যারা দুখানা আলাদা, তার মধ্যে কোনটা মেজার কোনটা আমি জানি, তোকে পরীক্ষাতে Cl দিয়ে জিজ্ঞেস করবে না, করবে ব্রোমিন দিই। ওকে চলো, এটা ছিল নাম্বার এ। নাম্বার বি লেখ নাইট্রেশন। ঠিক আছে, এক নাম্বার তাহলে কি বললাম ভাই? ব্রোমিনেশন বা হ্যালোজিনেশন। নাম্বার বি এবার পড়ছি নাইট্রেশন। আচ্ছা নাইট্রেশন ভাই, নাইট্রেশনের আমার রিয়েজেন্ট কী হতো বলতো? জানিস তো, বলে ফেল। নাম্বার নিয়ে আমি কনসার্ন নেই ভাই। নাইট্রেশনের রিয়েজেন্ট আমার কী ছিল? নাইট্রেশন রিয়াকশনে ছোটোবেলায় পড়তাম, কী ছিল রিয়েজেন্ট বল? কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে? এবার দেখ আমি ফেনলের মধ্যে আমি দেবো না, আগে HNO3 আমি দিচ্ছি না, তুই ভালো করে তাকা। H2SO4 তো না আমার তো আলটিমেটলি ভাই নাইট্রেশনে HNO3 থেকে NO2 প্লাস ইলেকট্রোফাইলটা ডেভেলপ করতো, ওসব মেকানিজম ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে ছিল। HNO3 প্লাস H2SO4 প্রোটনেশন হলো, ওখান থেকে আমি NO2 প্লাস ইলেকট্রোফাইলটা পেলাম, ইলেকট্রোফাইল গিয়ে ভাই রিংয়ের মধ্যে অ্যাটাচ হলো, অর্থপ্যারা পজিশন, এগুলো ক্লাস 11-এ পড়তাম। তাহলে দেখ আমার ভাই নাইট্রেশন রিয়াকশানে অ্যাকচুয়ালি HNO3 থেকে ইলেকট্রোফাইলটা ফর্ম হয়। ওকে, খুব ভালো কথা। আমি যে ফেনলের মধ্যে দেখ, ফেনলে আমার তো ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি অলরেডি বেশি আছে, তাহলে ফেনল আমার অক্সিডাইজ হওয়ার জন্য রেডি। এইবারে তাহলে আমি মিডিয়ামের মধ্যে দিলাম হচ্ছে HNO3। তুই বলছিলি কনসেন্ট্রেটেড HNO3, বলতো কনসেন্ট্রেটেড HNO3 আমার আরেকটা টাইপের এজেন্ট। কী টাইপের এজেন্ট? কনসেন্ট্রেটেড HNO3 কোথাও না কোথাও তুই পড়েছিস, অক্সিডাইজিং এজেন্ট। এক্স্যাক্টলি, কনসেন্ট্রেটেড HNO3 অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ফেনল ভাই অক্সিডেশন হওয়ার জন্য রেডি। আমি দেখ এর মধ্যে যদি কনসেন্ট্রেটেড HNO3 দিই, তাহলে তো ভাই এর অক্সিডেশন তো হবেই। অক্সিডেশন হতে ওই প্রোডাক্ট আমার ফর্ম হবে। কোন প্রোডাক্ট? কিছুক্ষণ আগে খাতার মধ্যে এঁকেছিলাম, বুঝতে পেরেছিস? তাহলে ফেনলের মধ্যে নাইট্রেশন করার জন্য কনসেন্ট্রেটেড HNO3 আমি দেবো না, দিলে আমার অনেকটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে আমি দেখ যদি এর মধ্যে, তাহলে ফেনল তো অলরেডি অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড মানে কি?
রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে আছে, ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করার জন্য রিংটা আমার অ্যাক্টিভেট হয়ে আছে, বুঝতে পারছিস তো? এর ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আসে, ইলেকট্রোফাইল পাবে, অ্যাটাক করে ফেলবে, এটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভেটেড রিং। তাহলে দেখ আমি যদি ভাই ফেনলের মধ্যে তাহলে কনসেন্ট্রেট দিলে প্রচুর নষ্ট হবে, ওই জন্য আমি ধর ফেনলের মধ্যে যদি ডাইলিউট HNO3ও দিই, তাহলে লেখ ডাইলিউট HNO3, তাহলে এই প্রোডাক্ট কী পাবো? ফেনলের অর্থতে NO2 লেগে যাবে, প্যারাতেও NO2 লেগে যাবে, আঁক প্রোডাক্ট দুটো। তাহলে ফেনলের মধ্যে ডাইলিউট HNO3 দিলেই ভাই হয়ে যাবে, ফেনলের অর্থতে একবার NO2 লাগবে, প্লাস ফেনলের প্যারাতে একবার NO2 লাগবে। দেখেছিস দুখানা প্রোডাক্ট, ফেনলের অর্থতে একবার NO2, প্যারাতে একবার NO2, দুখানা আমি আলাদা আলাদা প্রোডাক্ট পেয়েছি। দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে? দেখ আজকে সেই দিন এসছে যখন আমি দেখবো অর্থ প্রোডাক্ট কেন স্টেবল হবে। তোকে বলেছিলাম এর আগে কোথাও না কোথাও সেই সিচুয়েশন অ্যারাইজ করবে, এই হচ্ছে আমার সিচুয়েশন অ্যারাইজ করবে, ঠিক আছে? চল আমি একটুখানি অর্থোনাইট্রোফেনলটাকে স্ট্রাকচার একটু খুলে আঁকবো, তুইও তোর খাতায় আলাদা করে খুলে আঁকবি স্ট্রাকচারটা। অর্থোনাইট্রোফেনল এটা হচ্ছে আমার ভাই নাইট্রো গ্রুপের স্ট্রাকচার আমি আঁকছি, এন এর মাথায় এখানে প্লাস আছে, ও এর মাথায় এখানে মাইনাস আছে, ওভারঅল দেখ মলিকুলটা আমার নিউট্রালি আছে, এটা হচ্ছে নাইট্রো গ্রুপের স্ট্রাকচার, ঠিক আছে? নাইট্রো গ্রুপের স্ট্রাকচার আমি আঁকলাম, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, প্লাস এর সাথে আমি আঁকবো হচ্ছে প্যারানাইট্রোফেনল। তোর খাতায় প্রচুর জায়গা ভাই, তুই ঠান্ডা মাথায় আঁকছি স্ট্রাকচারগুলো। এটা হচ্ছে আমি অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল আঁকলাম। সেম টাইপের কোশ্চেন আমি ক্লাস 11-এও করেছিলাম। চল এটা আঁকা গেছে দুখানা। এই টাইপের কোশ্চেন কোথায় করেছিলাম বলতো? ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ে, হাইড্রোজেন বন্ডিংয়ের মধ্যে। দেখ এই পার্টে আমার সেই সিচুয়েশন অ্যারাইজ করেছে। কোন সিচুয়েশন বল? হাইড্রোজেন বন্ডিং। দেখ এখানে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। কার সাথে কার ভাই? হাইড্রোজেন বন্ডিং ফর্ম হওয়ার কন্ডিশন কী ছিল? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম FON, ফ্লুরিন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লেগে থাকতে হবে। হ্যাঁ ভাই আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। তাকে ইলেকট্রন, তার সাথে কে থাকবে? তাকে ইলেকট্রন ডোনেট করবে কে ভাই? কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যার মাথায় মাইনাস চার্জ বা লোন পেয়ার আছে। দেখ ভাই যে মাইনাস চার্জ আছে, দেখ আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আমার এখানে হয়েছে। আমি তোকে বলেছিলাম ওই লম্বা মেসেজের মধ্যে লেখা আছে হাইড্রোজেন বন্ডিং আমার লাগবে অর্গ্যানিক কেমিস্ট্রি মধ্যে। তুই বাড়িতে এতদিনে পড়ে ফেলেছিস। এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে, আজকে 2.5 মান্থস, ঠিক আছে? 2.5 মাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার কী হচ্ছে বলতে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, বুঝতে পারলি? তাহলে আমার ভাই অলরেডি স্টেবল, এ নিজেই স্টেবল। এখানে ভাই ওই রিপালশনের ফ্যাক্টরকে ওভারকাম করে গেছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, নিজের মধ্যে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমার এই সিনারিওটা হয়েছে, এই কিন্তু আমার স্টেবল হয়ে গেল। অর্থোনাইট্রোফেনল কিন্তু আমার স্টেবল হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভাই প্যারার কেসটাতে। প্যারার কেসে আমার কী হবে? দেখ প্যারার কেসে ভাই হাইড্রোজেন বন্ডিং বানাতে গেলে, আচ্ছা এই দেখ হাইড্রোজেন বন্ডিং বানিয়ে এরা কী করেছে বলতো? এগুলো তোকে জিজ্ঞেস করবে না। এটা দেখ একটা 1 2 3 4 5 6 একটা 6 মেম্বার রিং বানিয়েছে, অলমোস্ট একটা 6 মেম্বার রিং বানিয়েছে। এগুলো আমাকে বোর্ডে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? 6 মেম্বার রিং স্টেবল হয়েছে, কেন স্টেবল, ওগুলো আমাকে জিজ্ঞেস করবে না। এখানে দেখ ভাই প্যারানাইট্রোফেনল যদি ইন্ট্রামলিকুলার বানাতে চায়, তাহলে ভাই এই হাইড্রোজেনকে দেখ এই অক্সিজেনের কাছাকাছি আসতে হবে। সম্ভব নয় ভাই, এই অনেক দূরে আছে। স্ট্রাকচার যদি দেখি, স্ট্রাকচার দেখে তুই বুঝতে পারছিস এটা অনেক দূরে আছে। এই পার্টটা পুরোটা প্ল্যানার, ঠিক আছে? এই পার্টটা যদি পুরোটা প্ল্যানার হয়, তাহলে ভাই এই হাইড্রোজেন যদি sp3 হাইব্রিডাইজ হয়, তাহলে এই হয়তো আমার এরকম বরাবর উঠে থাকতে পারে, বা এই নাইট্রোজেন অক্সিজেন হয়তো এই বরাবর উঠে থাকতে পারে। তো এই অক্সিজেন যদি এখানে থাকে আর এই হাইড্রোজেন যদি এখানে থাকে, এদের মধ্যে ডিস্টেন্স আমার অনেক বেশি ভাই। কাছাকাছি না আসলে বন্ডটা ফর্ম হবে কীভাবে? তাহলে এখানে আমার কোনো ইন্ট্রামলিকুলারের গল্প নেই। কিন্তু এখানে কোন টাইপের হাইড্রোজেন বন্ডিং আছে? ক্লাস 11-এ কোশ্চেন আসতো কোন টাইপের হাইড্রোজেন বন্ডিং আছে এখানে। দেখ আরেকটা আমি আর রাখছি না, ধর এই প্যারানাইট্রোফেনল মলিকুলের পাশে আরেকটা প্যারানাইট্রোফেনল থাকতেই পারে। তুই ভালো করে দেখ, ধর এই প্যারানাইট্রোফেনলের পাশে ধর আরেকটা প্যারানাইট্রোফেনলের এই পার্টটা আমি জাস্ট রাখছি, শুধু O মাইনাস, তারপরে আমার বাকি পার্টটা ধর আমার লেগে আছে এরকম N প্লাস, আমি আর রাখছি না, ঠিক আছে? বোঝা গেছে? সিমিলারলি দেখ এর পাশে আরেকটা প্যারানাইট্রোফেনল মলিকুলের ওই উপরের ওইচ পার্টটা থেকে এরকম থাকতেই পারে, আমি আর রাখছি না বাকি পার্টটা। এখানে তাহলে আমার কী হচ্ছে বলতো? দেখ একটা মলিকুলের সাথে আরেকটা সেম মলিকুলের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। ইন্টারমলিকুলার মানে কি? দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে, দুটো আলাদা আলাদা মলিকুল। আলাদা মানে কি? আলাদা মানে হচ্ছে ভাই এও মলিকুল ও মলিকুল, সেই সূত্রে বলছি, ঠিক আছে? এটাও এ, ওটাও এ, এর মধ্যে হতে পারে, এ বির মধ্যে হতে পারে। তাহলে এখানে আমার কি হলো ভাই? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যদি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মারামারি হয়, তাহলে ভাই ওটা ইন্টারমলিকুলারই হবে, ঠিক আছে? ইন্টার কান্ট্রি হবে। ওয়েস্ট বেঙ্গলের সাথে যদি ওয়েস্ট বেঙ্গলের 5টা ওয়েস্ট বেঙ্গলে যদি মারামারি হয়, তাহলে ওটা ভাই ইন্টারস্টেট কম্পিটিশনই হচ্ছে, ঠিক আছে?
ওয়েস্ট বেঙ্গলের সাথে বিহার হলেও ইন্টারস্টেট, ওয়েস্ট বেঙ্গলের সাথে ওয়েস্ট বেঙ্গল হলে ইন্টারস্টেটই হচ্ছে। যদি ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সাথে নর্থ চব্বিশ পরগনা হয় তখন ভাই ওটা ইন্ট্রা বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে, বুঝতে পারলি? তাহলে ইন্টার আর ইন্ট্রা মানে তুই বুঝেছিস ব্যাপারটা। তাহলে এখানে কী হলো বলতো, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এখানে আমার কী হলো ভাই, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। অবভিয়াসলি নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করে ফেলেছে, এ আমার স্টেবল, ও আমার লেস স্টেবল, বোঝা গেছে? এবারে তুই বলতো এত ক্লিয়ার সবার? চল এবার বল এই দুজনের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হয় বলতো, ইন্ট্রা নাকি ইন্টার, কার আমার বয়লিং পয়েন্ট বেশি হয় বল? ইন্ট্রার বয়লিং পয়েন্ট বেশি হবে, কেন? তার কারণ কার বয়লিং পয়েন্ট বেশি হবে বল? বয়লিং পয়েন্টের কনসেপ্ট আমার ভাই জানা আছে, বয়লিং পয়েন্ট আমি ছোটবেলাতেই পড়েছি, ইনফ্যাক্ট সলিউশন চ্যাপ্টারেও বয়লিং পয়েন্ট অত পড়েছি। প্যারার বেশি হবে, কেন? তার কারণ কি? সারফেস এরিয়া কোথা থেকে আসছে? বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে আমি লিকুইড মলিকুলগুলোকে আরো দূরে দূরে পাঠাবো, সিম্পল ব্যাপার। তাহলে ভাই যেখানে আমার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক স্ট্রং সেখানে আমার বয়লিং পয়েন্ট বেশি হবে না কম হবে বল? যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং সেখানে আমার ভাই বয়লিং পয়েন্ট বেশি হবে। তুই দেখ এখানে আমার একটা মলিকুল আরেকটার সাথে লেগে আছে, ও আরেকটার সাথে লেগে আছে, ভাই ও আরেকটার সাথে লেগে আছে, এখানে একটা স্ট্রং নেটওয়ার্ক ফর্ম করেছে, তার মানে এখানে ভাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। আর এখানে আমার কি হয়েছে ভাই, তুই একটা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড করেছে, আরেকটা মলিকুল ও নিজের মধ্যে করেছে, আরেকটা মলিকুল নিজের মধ্যে করেছে, তাহলে একটা মলিকুলের সাথে আরেকটা অর্থোনাইট্রোফেনলের কোনো রিলেশন নেই। তার মানে ভাই এখানে আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম হবে, একটা অর্থের সাথে আরেকটা অর্থ কোনো রিলেশন নেই, ও নিজের মধ্যে করে ফেলেছে, পর অন্যের সাথে করছে না। তার মানে আমার কী হলো বলতো, আমার যদি সেপারেট করতে হয় তাহলে এখানে সিস্টেমকে সেপারেট করতে গেলে অনেক বেশি হিট দিতে হবে, কারণ এখানে একটা স্ট্রং নেটওয়ার্ক ফর্ম করে এরা বসে আছে, বোঝা গেছে? তাহলে আমার কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে? বয়লিং পয়েন্ট বেশি হচ্ছে প্যারানাইট্রোফেনলে। ক্লিয়ার? খাতার মধ্যে লিখে রাখতে পারবি, যা ইচ্ছা লিখে রাখ। লিখে রাখ বয়লিং পয়েন্ট প্যারা গ্রেটার দ্যান অর্থ, নাইট্রোফেনলের কেসে, সবার জন্য নয়। বয়লিং পয়েন্ট প্যারা গ্রেটার দ্যান অর্থ নাইট্রোফেনল। ঠিক আছে চল বুঝলাম। আচ্ছা এবার তোকে আমি এক ধাপে গিয়ে একটা যদি কোশ্চেন করি, যদি এই কোশ্চেন আমি পরের দিন ডিসকাস করবো, তোকে যদি বলি ধর এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক হবে, বলতে পারবি কে বেশি অ্যাসিডিক হবে? এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক হবে? আমি জানি ভাই ফেনল অ্যাসিডিক, আমি জানি ভাই ফেনল অ্যাসিডিক হয়, ফেনল অ্যাসিডিক, খুব ভালো কথা। অ্যাসিডিটি বাড়ানোর জন্য আমি কী করতাম লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমি তো ভাই অ্যালকোহলের অ্যাসিডিটির কম্প্যারিজন করেছিলাম। অ্যালকোহলে যখন অ্যাসিডিটির কম্প্যারিজন করতাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে প্লাস আই এফেক্টওয়ালা একটা গ্রুপ ঢুকিয়ে দিয়েছিলাম, কম্পেয়ার করেছিলাম ভাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি প্লাস আই এফেক্টওয়ালা গ্রুপ ঢুকিয়ে দিয়েছিলাম, বলেছিলাম কম্পেয়ার করতে, তখন আমি অর্ডার ফর্ডার দেখেছিলাম। এবারে তুই বলতে এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক হবে বলতে পারবি? অ্যাসিডিটির ফান্ডটা কী ছিল আমার? আমাকে কী দেখতে হবে ভাই, অক্সিজেন যদি অন্য কোথা থেকে ইলেকট্রন পেয়ে যায় তাহলে ভাই আমার অক্সিজেনের ওইচ থেকে টানার টেন্ডেন্সি কমে যাবে। আমি অ্যালকোহল চ্যাপ্টারে এই জিনিসটা দেখেছিলাম। তো আমার ওখানে কে ইলেকট্রন দিয়ে দিত বলতো, অক্সিজেনকে ওই অ্যালকাইল গ্রুপগুলো দিয়ে দিত, প্লাস এফেক্টের জন্য দিত। তো এখানে আমার ভাই অক্সিজেনকে কি ইলেকট্রন দেওয়ার মতন কেউ আছে নাকি অক্সিজেন থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার মতন কেউ আছে বলতো? অক্সিজেনকে কি ইলেকট্রন দেবে নাকি অক্সিজেন থেকে ইলেকট্রন নিয়ে নেবে এই মলিকুলগুলোতে? কোন অক্সিজেন? অবশ্যই ফেনলের অক্সিজেনটা থেকে। বল ফেনলের অক্সিজেন থেকে কি ইলেকট্রন কেউ নিয়ে নেবে নাকি ইলেকট্রন দেবে? নেবে। কে দেবে ভাই? কে নেবে? এই সেম টাইপের কোশ্চেন আমি হয়তো অ্যাসিডিটির কম্পারিজন করিনি, বাট অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও করেছিলাম। নাইট্রো গ্রুপ লাগিয়ে দিয়েছিলাম বেনজিনের মধ্যে, ক্লোরোবেনজিনের মধ্যে, দিয়ে অর্ডার ফর্ডার বার করেছিলাম। ঠিক আছে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে অর্ডার কীভাবে 4টে মলিকুলের মধ্যে করতাম বলেছিলাম ভাই। লিভিং গ্রুপের রেসপেক্টে অর্থ প্যারাবিশন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। NO2 গ্রুপগুলো আমার কি ইলেকট্রন উইথড্রয়িং না ইলেকট্রন ডোনেটিং? NO2 গ্রুপগুলো হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং। কোন এফেক্টের জন্য ইলেকট্রন উইথড্র করে বলতে এর এখান থেকে? দেখ এদের মাইনাস আর আছে, ঠিকই বলেছি, মাইনাস আর, এটা রেজোনেন্সের থ্রুতে রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তো ভাই এখানেও রিং থেকে ইলেকট্রন টানবে। আমি তোকে আর বলবো না ভাই যে NO2 অর্থ পজিশন আমার প্লাস চার্জ ডেভেলপ করবে, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, প্যারা পজিশনেও প্লাস চার্জ ডেভেলপ করবে, এখানেও আমার প্লাস চার্জ ডেভেলপ করবে, কারণ কি NO2 আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। সেম গল্প আমি তোকে ANS পড়ার সময় বলেছিলাম, ANS এর রেট বার করতাম যখন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেট হ্যালোয়ারিন চ্যাপ্টারে পড়েছিলাম। ঠিক আছে, তাহলে NO2 আমার রিং থেকে ইলেকট্রন টানবে, এখানেও টানবে, এখানেও টানবে, মাইনাস আর এফেক্টের জন্য এখানেও টানবে, এখানেও টানবে। এইবারে তুই বলতো কার অ্যাসিডিটি বেশি হবে? তাহলে ভাই দুখানা কেসেই এই কার্বনের মাথায় প্লাস চার্জ বেড়ে গেছে, তাহলে এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে, এখানেও কার্বনের মাথায় প্লাস চার্জ এসছে, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য কি করবে? অক্সিজেন থেকে ইলেকট্রন টানবে, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে গেল। এই কার্বনের মাথায় প্লাস চার্জ, যে অক্সিজেন থেকে ইলেকট্রন ডেন্সিটি টানবে, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে গেল, তাহলে অক্সিজেন দেখ হাইড্রোজেন থেকে ইলেকট্রন তখন টানবে,
অক্সিজেন দেখ হাইড্রোজেন তখন ইলেকট্রন এখান থেকেও টানবে। এবারে বল দেখি কার অ্যাসিডিটি বেশি হবে, কার অ্যাসিডিটি বেশি হবে? চল এটা তুই বাড়িকে ভাববি, ঠিক আছে? এর মধ্যে কার অ্যাসিডিটি আমার বেশি, কার, কেন, তার কারণ? এবার বাকিটা বাড়ি গিয়ে ভাববি, ঠিক আছে? কার অ্যাসিডিটি বেশি। ওকে চল পরেরটা লেখ। নাইট্রেশনের মধ্যে পরেরটা আবার ফেনলাক, আর একটা মলিকিউল ফেনলাক। তাহলে এতক্ষণ যেটা করছিলাম সেটা আমি ডাইলিউট HNO3 দিয়ে করেছি, ঠিক আছে? তাহলে নাইট্রেশনের মধ্যে না আগেরটাকে তুই হেডিং দিতে পারিস, নাইট্রেশনের মধ্যে আগেরটা যেটা করলাম সেটা সাব হেডিং দিয়ে রাখতে পারিস উইথ ডাইলিউটেড HNO3। নাইট্রেশনের মধ্যে আগেরটা যেটা করলাম সেটাকে একটা সাব হেডিং দিতে পারিস উইথ ডাইলিউটেড HNO3, ঠিক আছে? এই যে আগের কোশ্চেনে ভাবতে পেরেছি, বাড়িকে অনেকেই ভাববে না, ভুলেই যাবে ভাই। ভুলে যাওয়াটা তো স্বাভাবিক ভাই, ক্লাস 12 স্টুডেন্ট তো, অনেক ব্যস্ততা আমার জীবনে, ভুলে যাই এসব, ভুলে যাওয়াটা একদম নর্মাল হয়ে গেছে এখন। এবার তুই হেডিং দিয়েছিস, যেটা কিছু হেডিং দিনি, শুধু ফেনলের ছবি এঁকেছিলাম, তার উপর হেডিং দিয়ে দে সাব হেডিং একটা আগের বারের মতনই লেখ উইথ কনসেন্ট্রেটেড HNO3, উইথ কনসেন্ট্রেটেড HNO3, ঠিক আছে? কনসেন্ট্রেটেড HNO3 ফেনল আঁকা আছে, অ্যারো দে, অ্যারোর উপরে কনসেন্ট্রেটেড HNO3 লেখ। আচ্ছা দেখ এবার আমার প্রোডাক্টটা কী হবে, দেখ আমি এখানে H2SO4 ইউজ করার কোনো দরকারই পড়ছে না, কেন বলতো? কারণ ওই রিয়াকশনগুলোতে আমার H2SO4 ক্যাটালিস্টের কাজ করতো, আমার এখানে দরকার নেই ভাই, ফেনল অলরেডি অ্যাক্টিভেটেড। দেখ ফেনল আমার অ্যাক্টিভেটেড, আমি মিডিয়ামের মধ্যে দিলাম কনসেন্ট্রেটেড HNO3। ফার্স্ট আমার কী হবে বলতো, কী হবে ফার্স্টে, সবার ফার্স্টে কী হবে বল, সবার ফার্স্টে কী হবে, সবার ফার্স্টে বল, কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম সবার ফার্স্টে কী হবে, এক্স্যাক্টলি অক্সিডেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার ফেনলের অনেকটা পার্ট ওয়েস্ট হবে, লস হয়ে চলে গেল, কিছুটা তো ফেনল থাকবেই, ঠিক আছে? এবার দেখ যেই ফেনল পার্টটা ফেনলে আছে আমার এখনও কনসেন্ট্রেটেড HNO3 ভাই, তাহলে দেখ আমি এখান থেকে অলরেডি প্রচুর NO2+ এমনিই পাবো, এখান থেকে ইলেকট্রোফাইল আমি এমনি পেয়ে যাবো NO2+, আর রিংও আমার অ্যাক্টিভেটার আছে, তাহলে আমার কী হলো বলতো ভাই, 2 4 6 তিনখানা পজিশনে গিয়ে NO2 পার্টটা আমার লাগবে। তাহলে এখানে আমার কী হলো, এই রিয়াকশন অনেক কিছু অবজারভেশন আছে, তোকে পরীক্ষাতে একটাও জিজ্ঞেস করবে না। ফার্স্ট অবজারভেশন হচ্ছে আমার কি, প্র্যাকটিক্যালি যদি বলি, প্রচুর ফেনল নষ্ট হবে, অক্সিডাইজ হয়ে চলে যাবে, যেটুকু ফেনল বেঁচে থাকবে সেইটুকু ফেনলে নাইট্রেশন হবে, আর নাইট্রেশন সব কটা পজিশনে হয়ে যাবে। কেন? কারণ ভাই কনসেন্ট্রেটেড HNO3 ও নিজেই বানিয়ে ফেলবে ইলেকট্রোফাইল NO2+, আর ফেনলও ভাই অ্যাক্টিভেটারে পড়ে আছে। আগের বার ডাইলিউট HNO3 দিয়েছিলাম বলে NO2+ কম কম ডেভেলপ হচ্ছিল, এবার তো কনসেন্ট্রেটেড HNO3 দিয়েছি, ও ভাই NO2+ অনেক অনেক বানিয়ে ফেলেছে, তাহলে তিনখানা পজিশনে গিয়েই আমার NO2 গিয়ে লেগে গেছে, ঠিক আছে? এই যে মলিকুলটা পেলাম, এই মলিকুলটার নাম কি হবে নবজিৎ বলে দে? পিক্রিক অ্যাসিড, এক্স্যাক্টলি এটার নাম কি, পিক্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড ভাই। পিক্রিক অ্যাসিডের IUPAC নেমটা আমি শিখেছিলাম ভাই, ফার্স্ট ক্লাসে শিখেছি, 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে? ওকে চল বোঝা গেছে? তাহলে লেখ, খাতার মধ্যে লিখে রাখ, নোট বলে লেখ, বাই দিস প্রসেস the amount of picric acid is poor, the amount of picric acid is poor, so for selective preparation of picric acid, some other method is used. So for selective method of preparation of picric acid, some other method is used. ওকে? তাহলে ভাই পরীক্ষাতে যদি তোকে কখনো কনভার্ট করতে বলে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, এটা যদি লিখে আসিস তাহলে তুই ভাই এটা বড় করে 0 পাবি, ঠিক আছে? এইটা করলে হবেই না, কারণ এটা ইল্ড আমার খুবই কম, বুঝতে পেরেছিস? ইল্ড মানে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে পরীক্ষাতে ফেনল থেকে পিক অ্যাসিডের কনভার্সন দিলে এটা আমি লিখবো না, বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? এতবার করে বলার পরে দেখবি এটা অনেকেই লিখে আসবে, কেন খাতায় লিখে রাখলি তুই এই জিনিসটা যে এটা নট ফর এক্সাম। দারুণ ব্যাপার, চল বুঝতে পারছি এইভাবে আমাদের কেমিস্ট্রি এগিয়ে যাচ্ছে। তাহলে আমার ভাই পিক্রিক অ্যাসিড ফর্ম করলাম কিন্তু খুব কম অ্যামাউন্টে পেয়েছি, আমার টার্গেট হচ্ছে ভাই বেশি অ্যামাউন্টে বানানো। এবার আমি একটু কনসেপচুয়ালি মডিফাই করবো, পুরো সিস্টেমটাকে কনসেপচুয়ালি মডিফাই করবো। এইখান থেকে আমি ভাই অ্যালডিহাইড কিটোনের অনেক কনসেপ্ট আমি এখান থেকে পাবো, চল দেখ। তাহলে নাম্বার সি, এটা বি ছিল তো, নাম্বার সি লেখ সালফোনেশন। বি আমি নাইট্রেশন পড়লাম, এবার সি সালফোনেশন।
আর পরমগত মানে আগেরটা সি দিয়েছি, তাহলে এটা ডি করে দে, যা করেছি সেই সূত্রে পরেরটা কর। সালফোনেশন, ঠিক আছে? আচ্ছা চল দেখ, সালফোনেশন আমি করছি, শুরু করা যাক ভাই। সালফোনেশন, সালফোনেশনের রিয়েজেন্ট কী ছিল বলতো? সালফোনেশন রিয়েকশন তো পড়েছি ভাই এর আগে, H2S2O7, H2SO4, SO3 এসব ছিল আমার সালফোনেশন, ঠিক আছে? চল দেখ। আচ্ছা এইবারে দেখ, ফেনলের মধ্যে আমি সালফোনেশন করি একইভাবেই সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে কে আমার স্ট্রং? নাইট্রিক অ্যাসিড আমার অনেক স্ট্রং ভাই। নাইট্রিক অ্যাসিড তুই দেখবি ওই যে ছোটোবেলা পড়েছি না, এটা অ্যাকোয়ারিজিয়া বলে একটা জিনিস, 3 ভলিউম HCl, 1 ভলিউম HNO3। HNO3 এতটাই স্ট্রং ভাই, HNO3 কম অ্যামাউন্টে নেয় সব জায়গায়, তুই দেখবি ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালি গিয়ে HNO3 ইউজই করতে যায় না, এত স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? তো HNO3 সবসময় সবাই কম ইউজ করে, HNO3 অনেক স্ট্রং, সালফিউরিক অ্যাসিড থেকে HNO3 অ্যাসিডিটি অনেক বেশি। ওকে, তো যাই হোক চল দেখ, H2SO4 তো সালফিউরিক অ্যাসিডের থেকে কম উইক, H2SO4 ভাই সালফিউরিক অ্যাসিডের থেকে নাইট্রিক অ্যাসিড থেকে কম উইক, ওকে, বা কম স্ট্রং, কম স্ট্রং। এইবারে ধর আমি ফেনলের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড ডাইরেক্টলি দিই, আমার রিয়েজেন্ট বাই সালফোনেশন হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, H2SO4, H2S2O7 এসব আছে। এখন কি প্রোডাক্ট হবে দেখ, এগুলো আমাদের বোর্ডে নেই, প্রোডাক্ট কীভাবে আলাদা আলাদা ফর্মুলা মেকানিজম আমাদের এগুলো নেই। টেম্পারেচার কন্ট্রোল করে ভাই আমি তো এই যে অর্থ প্যারা প্রোডাক্ট করছিলাম না, আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে অর্থ আর প্যারা, আমি টেম্পারেচার কন্ট্রোল করে অর্থকে মেজর, অর্থকে মাইনর, প্যারাকে মেজর, প্যারাকে মাইনর করে দিতে পারি, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, বাট যেই বা নিটে গিয়ে একটুখানি আছে। এগুলো বলা হচ্ছে কেসিপি আর টিসিপি, ঠিক আছে? কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। টেম্পারেচার কন্ট্রোল করে আমি ভাই অর্থকে মেজর করে দিতে পারি, অর্থকে মাইনরও করে দিতে পারি, ওকে, বোঝা গেছে? টেম্পারেচার, লো টেম্পারেচার আমার আলাদা হতে পারে, হাই টেম্পারেচার আমার আলাদা হতে পারে। কীভাবে কী হলো? যেই বা নিটে গিয়ে আছে, যদিও এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন করবে না। চল দেখ, ফেনলের মধ্যে তোকে শুধু ব্যাপারটা দেখ, তাহলেই হবে। ফেনলের মধ্যে ধর আমি দিলাম কি H2SO4, একসাথে লিখি চল, H2SO4 দিলাম, আর টেম্পারেচার ধর আমি লো টেম্পারেচার লিখেছি। লো টেম্পারেচার মানে কত ভাই? রুম টেম্পারেচার ধরোই 50 ডিগ্রি, তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে টেম্পারেচার কত এসব, ওকে? লো টেম্পারেচার তুই চাইলে খাতার মধ্যে লিখতে পারিস 30 ডিগ্রি সেন্টিগ্রেড, লেখ। আচ্ছা, আরেকটা অ্যারো দিয়ে ভাই ফেনল থেকে, ফেনলের মধ্যে একটা অ্যারো দিচ্ছি, দিয়ে লিখছি H2SO4, টেম্পারেচার রেখেছি হাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোর মনে হচ্ছে ভাই কী বা হবে ভাই, এগুলো অ্যাসিড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তোর কোনো আইডিয়া নেই। অ্যাসিডকে তুই যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করিস, H2SO4কে লেবে গিয়ে করে দেখবি ভাই কী অবস্থা হয়। তো জল না এটা, এগুলো ওয়াটার নয়, এগুলো H2SO4 চলছে ভাই, আর এগুলো কনসেন্ট্রেটেড H2SO4 আছে, ঠিক আছে? কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 হাই টেম্পারেচার, কনসেন্ট্রেটেড H2SO4 লো টেম্পারেচার, ঠিক আছে? সি ফর কনসেন্ট্রেট আমি লিখলাম শর্টে, কনসেন্ট্রেটেড H2SO4 ইন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই দেখবি কেউ আশেপাশে কেউ যাবে না এই যখন এই জিনিসটা হবে, ঠিক আছে?